মেয়ের মাথায় হাত দিয়ে বুলিয়ে নিজেও চোখের জল ফেলতে লাগলেন নিবিড় চৌধুরী। একমাত্র মেয়েকে ছাড়া তিনি একটি রাত কাটিয়েছেন। মেয়েটাকে দেখার জন্য তার বুকের ভেতরটা হাহাকার করছিল। বাপিকে ছেড়ে মাম্মাকে জড়িয়ে ধরল বর্ষা। তুর্য দুজনকে সালাম করে হাসিমুখে কথা বলল। তাদের সাথেই দুপুরের খাবারটা খাওয়া হল। সন্ধ্যার পর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তুর্য বউকে নিয়ে গাড়িতে উঠল। বর্ষার বাবা মা আগেই চলে গেছেন। তুর্যরা একটু পর বের হয়েছে, কারণ বাসায় অনেক গেস্ট ছিল। কিছু গেস্টকে বিদায় করে ওরা বের হতে হয়েছে। বর্ষা বাসায় যাওয়ার সময় আকুল আগ্রহ নিয়ে বসে আছে। তুর্য ড্রাইভ করছে আর একটু পরপর আর চোখে বর্ষার দিকে তাকাচ্ছে। বর্ষা ভুল করেও তাকাচ্ছে না তুর্য এর দিকে। তুর্য হঠাৎ বলে উঠল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বর্ষা ভ্রু কুঁচকে তাকালো তুর্য এর দিকে। বর্ষাকে চমকাতে না পেরে তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? জানতে চাইবে না কি সারপ্রাইজ? না, আপনার কাছে আবার সারপ্রাইজ আছে নাকি? নিশ্চিত আবার কোনো দুঃসংবাদ পাবো, তাই আগে থেকে নিজেকে শক্ত করার চেষ্টা করছি। বাহ, বর্ষা মনি তো খুব শক্ত হয়ে গেছে দেখছি। বর্ষা কিছু বলল না। তুর্য রেগে গাড়ি থামিয়ে ফেলল। বর্ষা তাও চুপচাপ রইল। তা দেখে তুর্য এক হাতে হেঁচকা টানে বর্ষাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। বর্ষা ছটফট করছে। ফাজিল লোক, ছাড়ুন আমাকে। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে কি শুরু করলেন? তুর্য কিছু না বলে বর্ষাকে জাপটে ধরে রইল। বর্ষা রাগে দুঃখে তুর্য এর হাতে খামচে দিল। তুর্য টু শব্দ অবধি করল না। 5 মিনিট এভাবেই জাপটে থেকে নিজেই ফট করে ছেড়ে দিল। ছাড়া পেতেই বর্ষা নিজের সিটে এসে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো তুর্য এর দিকে। তুর্য মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগল। হঠাৎ বর্ষার কেন জানি মনে হচ্ছে রাস্তাটা খুব পরিচিত। ও উৎসুক হয়ে তাকিয়ে আছে, জানালা দিয়ে চেনার চেষ্টা করছে এটা কোনো জায়গা। আস্তে আস্তে থেমে গেল গাড়ি। গেটের দিকে তাকাতে ওর বুকটা ধক করে উঠল। এটা তা ওদের বাসা, সেই চিরচেনা বাসা। এখানে কেন নিয়ে এলো? বর্ষা জিজ্ঞেস করতে তুর্য দিকে তাকিয়ে দেখে তিনি গাড়ি থেকে নামছে। আমার পাশে এসে ও দরজা খুলে আমাকে ও নামতে বলল। আমি নিঃশব্দে নেমে দাঁড়ালাম। তারপর বললাম, এখানে এসেছেন কেন? আপনার মতলব কি বলেন তো? তুর্য ঠোঁট কামড়ে হাসল। তখন আব্বু বেরিয়ে এলো বাসা থেকে। বর্ষা বাপিকে দেখে চমকে উঠল। আব্বু এই বাসায় কি করছে? কি হচ্ছে সব ওর মাথার উপর দিয়ে গেল। কিন্তু সবকিছু ওর কাছে ক্লিয়ার হলো বাসায় ঢুকে। আব্বু যা বললেন তা শুনে বর্ষা চরমভাবে অবাক হল। বর্ষা সোফায় বসে থেকে তুর্য এর নাটকীয় মুখটার দিকে তাকিয়ে ভাবছে, উনি এসব কেন করছে? এতে উনার কি লাভ? লাভ ছাড়া তো উনি কিচ্ছু করে না। আবার কি ফন্দি এঁকেছে আল্লাহ জানে। অফিসার আদিল ওরফে তুর্য নাকি সেই ফাইল, মানে যেটা আমাকে দিয়ে কিডন্যাপ করিয়ে নিয়েছিল, সেটাই নাকি তিনি উদ্ধার করেছেন। কত বড় নাটকবাজ! আর বর্ষার বাপিকে দায়মুক্ত করেছেন। তাই বাপি নিজের ব্যারিস্টার পদ আবার ফিরে পেয়েছেন।
আর বাসাটা দেনা দায়ের জন্য যারা দখল করেছিল তারা খবরে পেপারে এসব দেখে ফোন করে সময় দিয়েছেন আর বাসায় আসতে বলেছে। বাপি এমনিতেই তুর্য বলতে অজ্ঞান ছিল, এখন তো আরও তুর্যের সাথে এত সুন্দর করে কথা বলছে আর মাঝে মাঝে হেসে উঠছে, যেন বাপির মতো সুখী আর কেউ নাই। তিনি কতটা খুশি তা তার এই মুখের হাসি বলে দিচ্ছে। বর্ষা একদৃষ্টিতে বাপির হাসি মুখটা দেখছে। তিনি যাকে সবচেয়ে আপন ভাবছে সেই যে তার সবচেয়ে বড় শত্রু। বর্ষা কি করে বুঝাবে নিজের বাপিকে? বাপি এতটা বিশ্বাস করে তুর্যকে যে বর্ষার কথাও হয়তো বিশ্বাস করবে না, ও জানে। অন্তত এই কাজটা করে তুর্য একদম সেই আশা বরবাদ করে দিছে। মাম্মা রান্নাঘরে ওদের জন্য খাবার তৈরি করছে, আগের সেই কাজের মহিলাটা আছে সাথে। বর্ষা নিজের ঘরেই চলে এলো। পেছনে তাকিয়ে একবার বাপি আর তুর্যকে দেখে, কতদিন পরে আমার প্রিয় ঘরটায় ঢুকলাম। যেভাবে রেখে গেছি সেভাবেই আছে। অদ্ভুত বিষয়, রুমটা খুব পরিষ্কার। এত দিন না থাকার ফলে তো ময়লা থাকার কথা, কিন্তু না। আমি আয়নার সামনে গিয়ে নিজের সব কসমেটিক দেখলাম। সব রেখে গেছিলাম শুধু জামাকাপড় ছাড়া। এছাড়া একটা জিনিসও নেয়নি। আমার প্রিয় টেডিবিয়ারগুলো এক নজর দেখে লালটা জড়িয়ে ধরলাম। এটা আমার ৮ বছর বয়সের জন্মদিনে আব্বু দিয়েছিল। এটা নিয়ে চুল ছেঁড়ার কাহিনী আছে। শপিং মলে ঢুকে টেডিবিয়ার দেখছিলাম। তারপর এই লালটা আমার খুব পছন্দ হয়ে যায়, তখন আরেকটা মেয়েও এই লালটায় পছন্দ করে। দুজনে একটা ধরে টানাটানি করতে লাগি। এক রঙের আরও আছে বলে বাপি আমাকে টানতে লাগে আর মেয়েটাকে তার মা, কিন্তু আমরা ছাড়ছিলাম না। আমাদের হাত থেকে টেডিবিয়ার পড়ে যায়, তখন মেয়েটা আমার চুল টেনে ধরে, আমিও ধরে। সে কি ঝগড়া আল্লাহ! পরে দুজনেই দুইটা লাল টেডিবিয়ার নিয়ে নেয় আর দুজনের দিকে তাকিয়ে ভেঙচি কাটি। এখনো মনে পড়লে আমি হাসতে লাগি। এখনো হাসছি। হাসতে হাসতে বর্ষা বিছানার বসে পড়ল। হঠাৎ চোখ পড়ল দরজায় কাছে। তুর্য বুকে হাত ভাঁজ করে দেয়ালে পিঠ ঠাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বর্ষা তাকাতেই বলল, একা একাই হাসছ, মাথা খারাপ হয়ে গেল নাকি? বর্ষা হাসি থামিয়ে মুখ গম্ভীর করে টেডিবিয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। আর পাশে বর্ষার লাগেজ দেখা যাচ্ছে। বর্ষা লাগেজ থেকে ড্রেস বের করে ওয়াশরুমে যায়। তুর্য একটা ডেভিল হাসি দিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। নিদ্রা আর অভ্র ৩ দিন বান্দরবন কাটিয়ে বাসায় এলো। নিদ্রার সমস্ত মন খারাপ নেস্টায় চলে গেছে যেন। আবার দুজনকে খুব ভালো ফ্রেন্ড হয়ে উঠেছে। বাসায় এসেই অফিসার আদিলের সাথে বর্ষার বিয়ে কথাটা জানতে পারে। আর শুনেই নিদ্রা অভ্র দিকে তাকায়। কিন্তু না, মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়নি। কি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। অভ্র খবরটা আগেই শুনেছে। নিজে থেকে বর্ষার সাথে কথা না বললে ওর সব খোঁজ খবরই রেখেছিল, কিন্তু সেটা আড়ালে লুকিয়ে। কারণ ও চায় না ওর এসবে আর নিদ্রা কষ্ট পাক। বৌভাতের যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল আদিল নিদ্রাকে, কিন্তু ওরা ক্লান্ত হয়ে বান্দরবন থেকে বাসায় ফিরেছে, তাই আর যেতে পারেননি। পরদিন হসপিটালে গিয়ে নিদ্রা বসেছিল নিজের চেম্বারে। বিকেলের দিকে আদিলকে দেখল।
এসেই খুব কিউট করে একটা হাসি দিয়ে বসল। কেমন আছেন মিসেস অভ্র? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি এখানে? আপনাকে আমার বাসায় যেতে হবে। সেটা বলতেই এসেছি। কেন? আমি আপনার বাসায় কেন যাব? বৌভাত তো আসলেন না, তাই সেই উপলক্ষে যাবেন। এইটা আবার কেমন কথা? আমরা ক্লান্ত ছিলাম আপনাকে বলেছি। বলেছেন, তাই তো আজ যেতে বলেছি। আজ? প্লিজ। আপনি আর মিস্টার অভ্র দুজনে ডিনারের দাওয়াত আসবেন, কিন্তু আমি আপনাদের অপেক্ষায় থাকব। বাই। বলেই নিদ্রাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল তুর্য। নিদ্রা করে তাকিয়ে রইল। এমনভাবে বলল এখন না গিয়ে উপায় নাই। রাতটা কাটিয়ে 10টার দিকে তুর্য বর্ষাকে বাসায় নিয়ে এসেছে। বর্ষা চুপচাপ এসেছে, কিছু বলেনি। কিভাবে এসব থেকে বেরোতে পারবে জানে না। সারাদিন তুর্য বাইরেই ছিল। আর বর্ষা রুমে শুয়ে বসে শাশুড়ি মা একবার রুমে এসেছিল। বর্ষা দুপুরে খেতে বের হয়, তখন তুর্যও ছিল। শাওন ছিল না। 3 জন খাবার খেয়েছি। অবাক করা একটা বিষয়, বিকেলেই জানতে পারে এটা শাওনের মা। তাকে তুর্য আম্মু বলে। আর রুমে তুর্যের বাবা আছে, যিনি কথা বলতে পারে না, আবার হাঁটতেও পারে না। তাকে দেখে আরেক ঝটকা খেয়েছি, একদম তুর্যের মতো দেখতে। আমাকে শাওনের মা নিয়ে পরিচয় করে দিয়েছে, এটা আমার শ্বশুর মশাই। সন্ধ্যার দিকে তুর্য এসে জানায় তার নাকি একজন স্পেশাল গেস্ট আসবে, তাই রান্নার আয়োজন করতে। শ্বশুরের সাথে দেখা করে এসে রুমে বসেছিলাম। তুর্য ঘেমে একাকার হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে 10 মিনিট পর উঠে আমার দিকে তাকিয়ে আবার উঠে ফ্রেশ হয়ে চলে যায়। নিদ্রা সেন্সলেস হয়ে পড়ে আছে। বর্ষা তাড়াতাড়ি পানির গ্লাস এনে ওর চোখে মুখে ছিটিয়ে দিল। জ্ঞান ফিরছে না, ভয় ওর হাত পা কাঁপছে। হঠাৎ কি হলো, এভাবে অজ্ঞান হয়ে গেল কেন বুঝতে পারছে না বর্ষা। অভ্র নিদ্রার হাত ধরে ওকে চেক করছে। ডাক্তার যেহেতু তিনিই, তাই আর তুর্যকে নতুন করে ডাক্তার ডাকতে হয়নি। বর্ষা একপাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রার দিকে। আর ভাবছে এই ছবিগুলো দেখে এমন সেন্সলেস হলো কেন। সোফার নিচে পড়ে আছে ফটো অ্যালবামটা। এই অ্যালবামের ছবিগুলো দেখতে গিয়ে নিদ্রা আপু অজ্ঞান হয়ে গেল। স্ট্রেঞ্জ। আদিলও আমাদের এইভাবেই বাসায় ফিরতে হবে। নিদ্রার জ্ঞান ফিরতে লেট হবে। হঠাৎ এভাবে সেন্সলেস কেন হলো কিছু বুঝতে পারছি না, ও মস্তিষ্কে আঘাত পেয়েছে। কিন্তু এমনটা কেন হলো? অভ্র চিন্তিত মুখে বলল। তুর্য বলল, আজকে এখানে রাতটা কাটিয়ে যান মিস্টার অভ্র। এভাবে আপনাকে বাসায় যেতে দিতে পারি না। না, বাসায় ফিরতে হবে। থাকাটা সম্ভব না। তুর্য বলেও রাজি করাতে পারল না, তাই বাধ্য হয়ে বলল, তাহলে আমি আপনাদেরকে ড্রপ করে দিই। এভাবে ছাড়তে পারবো না। ইটস ওকে, আমি ম্যানেজ করতে পারবো। বাসায় যেতে চাইলে আমার অফারটা গ্রহণ করতে হবে। না হলে আজকে এখানে থাকতে হবে।
আচ্ছা চলুন। তুর্য চলে গেল। আমি গেট পর্যন্ত এসে বিদায় দিলাম। অভ্র নিদ্রা কোলে তুলে গাড়িতে নিয়ে বসলো আর তুর্য ড্রাইভিং সিটে বসলো। গাড়িটা আড়াল হতেই আমি দরজা আটকে ভেতরে চলে এলাম। সন্ধ্যার কিছুক্ষণ পরে নিদ্রা আপুরা এসেছিল। তাদের দেখে তো আমি চমকে যাই। নিদ্রা আপু আমাকে জড়িয়ে ধরে, আমিও ধরি। তারপরই জানতে পারি নিদ্রা আপুরাই হচ্ছে তুর্যের সেই স্পেশাল গেস্ট। এই লোকটার সাথে আবার নিদ্রা আপুদের এত খাতির কিভাবে হলো জানি না, কিন্তু আসার পরে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম সাথে তুর্যের খুব ভালো একটা সম্পর্ক। নিদ্রা আপুরা তুর্য এর বাবার সাথে দেখা করলেন। সেখানে গিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটল। তুর্য এর বাবা নিদ্রা আপুকে দেখে উত্তেজিত হয়ে পড়লেন। অস্বাভাবিক আচরণ করতে লাগলেন। কিছুই বুঝতে পারলাম না। সেসব দেখে নিদ্রা আপু ভয় পেয়ে রুম থেকে চলে এসেছে। আমি তো হা করে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে এসব। নিদ্রা আপু অবাক, কিন্তু তিনি অসুস্থ সেটা আপু জানে, তাই ভেবেছেন অসুস্থতার জন্য বোধহয় এরকম করেছে। তিনি যাওয়ার জন্য না। সবকিছু ভুলে খাওয়া দাওয়ার পর্ব শেষ হল। তারপর তুর্য কোথা থেকে একটা ফটো অ্যালবাম এনে নিদ্রা আপুর হাতে দিয়ে বলল, এটা নাকি তুর্য এর ফ্যামিলি ফটো অ্যালবাম। নিদ্রাকে সেটা দেখতে দিল। তুর্যের সাথে এক বাসায় আছি কয়দিন হয়ে গেল, কিন্তু এই অ্যালবামের খবরাখবর কিছুই আমার জানা নাই। আমি বোকা চোখে তাকিয়েছিলাম। অ্যালবাম খোলার পরে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। গোল গোল চোখ করে আমি অ্যালবামের নিদ্রা আপুর ছবির দিকে তাকিয়ে আছি। এই তুর্যের ফ্যামিলি ফটোতে নিদ্রা আপুর ছবি কিভাবে এলো? এই ছবিগুলোতে এখানকার না। কারণ মহিলাটি দেখতে নিদ্রা আপুর মতো, কিন্তু তার সাজ পোশাক দেখে নিদ্রা আপুর মতো লাগছে না, একদম ডিফারেন্স দুজনের সাজ পোশাক। আপু তুমি এই ফটোতে কিভাবে এলে? আর এটা কবে কার ফটো? তুমি এরকম করে কবে ছবি তুলেছ? আর সামনের বাচ্চা দুটো কে? প্রথম ছবিতে নিদ্রা আপুর মতো মহিলার সাথে একটা ছেলে একটা মেয়ে আছে। এই ছোট মেয়েটা কেউ কেন জানি আমার নিদ্রা আপুর মতোই লাগছে, আর এই পাশের ছেলেটা কে কেন যেন আমার তুর্যের মতো লাগছে। আপু ও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। পরের পেজে মহিলাটার সাথে একটা পুরুষের ছবি দেখলাম, সেটা তো তুর্যের বাবা। আমার মাথা ঘুরছে, কি হচ্ছে এসব? নিদ্রা আপু তুর্য এর বাবার সাথে এমন ছবি কেন তুলেছে যেন দুজন স্বামী স্ত্রী? এবার আমার মাথা ঘোরার উপক্রম। আমার মাথা ঘোরা সেকেন্ডের মধ্যে থেমে গেল। পরের পেজে দেখতে পেলাম তুর্যের বাবা আর 3 জন ছেলে মেয়ে, আর নিদ্রা আপুর মতো দেখতে মহিলাটিও। এবার তুর্য বলল, এই মহিলাটা নাকি তার মা, পাশে বাবা, কোলে তার ছোট ভাই আহান, আর তার বড় বোন আরোহী। এবার সব ক্লিয়ার হল। কিন্তু বর্ষা ভাবছে তুর্য এর মা দেখতে নিদ্রা আপুর মতো কেন? এতটা মিল তো শুধুমাত্র যমজ বোনের মধ্যে হয় আর ছেলে মেয়েদের মধ্যে হয়। তাহলে কি নিদ্রা আপু তুর্যের বোন? সোফায় বসে বসে আকাশ পাতাল ভেবে যোগসূত্র মিলানোর চেষ্টা করছি অ্যালবাম হাতে নিয়ে। কাজের মেয়ে শান্তার কথা আমার ধ্যান ভাঙল। বৌমণি, হ্যাঁ বলো। সবকিছু তো গুছাই ফেলছি, আমি কি তাহলে ঘুমাতে যামু? আমনের কিছু লাগবো চাকফি? না তুমি যাও, আমার লাগলে আমি নিজে করে নিতে পারবো।
আপনি কষ্ট কইরা করতে যাইবেন কেন? আমি থাকতে আমারে কন আমি কইরা আইনে দেয়। এখন আমার লাগবে না। আচ্ছা তাইলে চা কইরা ফ্লাক্সে রাখি, যখন মন চায় খাইয়া নিয়েন। তুমি যাও তো ঘুমাইতে, আমার কিছুই লাগো না। শান্তা মুখ কালো করে চলে গেল। শান্তা আমার থেকেও ছোট কিন্তু কাজকর্মে খুব পারদর্শী, আর আমাকে খুবই ভালোবাসে। সারাদিন কাছাকাছি থাকে আর বলে কিছু লাগবে কিনা। মাঝে মাঝে বিরক্ত লাগে ওর এত এইসব কথায়। এই যেমন এখন ঝাড়ি দিলাম, কিন্তু কখনো কিছু মনে করে না ওকে ঝাড়ি দিয়ে আমারই খারাপ লাগে। শাওনের মা চলে গেছে। তুর্য আমার জন্য এই মেয়েটারে আনছে আমাকে হেল্প করবে, কিন্তু হেল্প আর কি, সব কাজ সে নিজেই করে, আমাকে কিছুই করতে হয় না। আর আমি ততটা কাজ পারিও না, আর পারলে আমার করতে ইচ্ছা হয় না। তুর্যের জন্য, ওর বাড়ির মানুষের জন্যে আমার কিছুই করতে ইচ্ছুক না আমি। কিন্তু মেয়েটা খুব কাজ করে, এজন্য আমার মায়া লাগে। এজন্য রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকি, ও আমাকে বসিয়ে রেখে নিজেই সব করে। ওর কাজ রান্নাবান্না করা আর আমার সুবিধা অসুবিধা দেখা। ওর রান্নার হাত খুব ভালো। তুর্যের বাবার জন্য আলাদা একজন লোক রাখা আছে, যিনি সবসময় তার দেখাশোনা করে। তার খাবার দাবার, ওষুধ, তার সমস্ত কিছু দেখাশোনা তার দায়িত্ব। শান্তা চলে গেছে ঘুমাতে। আমি সোফা থেকে উঠে রান্নাঘরে গিয়ে 1 কাপ চা করে রুমে চলে এলাম। বারান্দায় বসে চা খাচ্ছি আর ব্যস্ত মানুষের চলাচল দেখছি। 10টা বাজে, আজকে আকাশে জ্যোৎস্না আছে। নিজের ফোন না থাকায় বাপিকে একটা কল করতে পারছি না। বাসার ফোনটা ফেলে এসেছি। নজর গেল তুর্য এর গাড়ি চলে এসেছে। নিদ্রা আপুদেরকে নিজের গাড়িতে করেই নিয়ে গিয়েছিল, আর নিদ্রা আপুদের গাড়ি তাদের ড্রাইভার নিয়ে গেছে। গাড়ি পার্কিং করে ভেতরে আসতে যাবে, তখন একবার উপরে তাকালো। আমি দ্রুত দৃষ্টি সরিয়ে ফেললাম। চা হাতে বসে আছি। 2 চুমুক দিয়েছিলাম। আর খেতে ইচ্ছে করছে না, ঘুমাবো এখন। চা হাতে উঠে দাঁড়াতেই তুর্য ছুটে এসে আমার হাত থেকে চায়ের কাপ ছিনিয়ে নিল। আমি মৃদু চিৎকার করে বললাম, আমার চা। তুর্য চায়ে চুমুক দিয়ে বলল, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও ঠান্ডা চাটাই সেই লাগছে। অসভ্য লোক একটা। আপনি আমার খাওয়া চা কেন ছিনিয়ে নিলেন? বাসায় কি চায়ের অভাব পড়েছে যে আমার হাতে চা ছিনিয়ে নিয়ে খেতে হবে? তুমি যে আর এটা খেতে না, সেটা আমি ভালো করে জানি। আর যদি খেতেও, তবু আমি এটাই খেতাম। তোমার ঠোঁটে লাগা চায়ের খাওয়ার লোভ আমি মিস করতে চাই না, বুঝেছ? আপনি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত শান্ত হবেন না, আমি জানি। বলেই তুর্য এর সামনে থেকে চলে এলাম। তুর্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে চা খাচ্ছে। বর্ষা বিছানায় শুয়ে পড়ল আর মাঝে একটা বালিশ রেখে চোখ বন্ধ করল। তুর্য চা শেষ করে রুমে এসে দেখে বর্ষা শুয়ে আছে মাঝেখানে বালিশ দিয়ে। ও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় গেল। মাঝখানে থেকে বালিশ সরিয়ে একদম বর্ষার গা ঘেঁষে শুয়ে পড়ল। বর্ষা জেগেই ছিল, ওর গায়ের সাথে তুর্য এর শরীর লাগতে ঝট করে চোখ খুলে ফেলল। কিছু বলতে যাবে তার আগেই তুর্য বর্ষার কোমরে দুহাত চেপে ধরে বর্ষাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরায়। বর্ষা ড্রিম লাইটের আলোতে অগ্নিদৃষ্টিতে তুর্য এর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কি শুরু করেছেন?
ছাড়ুন আমাকে। ছটফট করতে করতে তুর্য উত্তর না দিয়ে মাথা এগিয়ে এনে বর্ষার ঠোঁটে চুমু খেতেই বর্ষার সারা শরীর কেঁপে ওঠে। ও নিজের সর্বশক্তি দিয়ে তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে হাঁপাতে লাগে। খবরদার আমার কাছে আসার চেষ্টা করলে আমি আপনাকে খুন করে ফেলব। বর্ষামণি, খুন তো আমি হয়েই গেছি, আর কিভাবে করবে? আপনি দূরে যান। আমাকে জোর জবরদস্তি করলে আমি হয় আপনাকে খুন করব, না হলে নিজেই নিজেকে শেষ করে দেব। একবার জোর করে আমাকে ভোগ করে ও আপনি ক্ষান্ত হননি, আবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আর একবার যদি আপনি আমাকে এভাবে জোর করে নিজের স্বামীর অধিকার চান, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আপনার এই স্পর্শগুলো আমার কাছে বিষের চেয়েও বিষাক্ত লাগে। এতটা খারাপ লোক আমি জীবনে দেখি নাই। এইভাবে আমার শরীরের উপর নিজের অধিকার ফলানোর জন্য বিয়ে করেছেন, তাই না? আমি আগেই জানতাম আপনার মতলব। বর্ষার কথা শুনে তুর্যের মাথায় রক্ত উঠে গেল। ও বিছানায় উঠে বসে ঠাস করে বর্ষার গালে চড় মেরে দিল। সত্যি কথা বললেই গায়ে ছেকা লাগে, তাই না? মারবেনি তো মেরে ফেলো আমাকে, বলে কেঁদে উঠল বর্ষা। তুর্য বর্ষার কান্না দেখে কিছুটা শান্ত হল, আর বর্ষার মাথা টেনে বুকের মাঝে নিল। বর্ষায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তুর্য ওইভাবেই বর্ষাকে জড়িয়ে শুয়ে পড়ল। অভ্র চিন্তিত মুখ করে তাকিয়ে আছে হাতে থাকা রিপোর্টটির দিকে। নিদ্রা যে ছোটবেলার কিছু স্মৃতি ভুলে গেছে, এমন কথা তো কখনো ওকে বলেনি। ওদের বন্ধুত্ব তো আর একদিনের নয়, অনেক দিনের, তবুও এত বড় কথাটা ওর থেকে লুকিয়ে গেছে কেন? ছোটবেলার ও মাথায় আঘাত পায়, যার ফলেই তার আগের স্মৃতি ওর কিছু মনে নেই। আর সেই বিষয়টা ও আজ জানতে পারল। অফিসার আদিলের বাসায় জ্ঞান হারানোর পর দিন ওকে হসপিটালে নিয়ে কিছু টেস্ট করিয়ে আনে। আর আজ তার রিপোর্ট দিয়েছে, তা দেখেই সব ক্লিয়ার হয় অভ্রের কাছে। অভ্র চাপা অভিমান হয় নিদ্রার উপর। ওই রিপোর্ট হাতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। এখন বাসায় গিয়ে ও লাভ নেই, নিদ্রা বাসায় নাই, ও ওর হসপিটালে। তাই ও সেখানে যাওয়ার চিন্তা করে। এই মুহূর্তে ওর নিদ্রা কাছ থেকে সব জানা চাই, না হলে শান্তি পাবে না। আর নিদ্রা কেন ওষুধ খায় না সে সবার জানতে হবে। ঠিকমতো ওষুধ খেলে আর এতদিন সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা করেনি। এজন্যই এখনও যদি ওর 10 বছর বয়সের আগের কথা জানার চেষ্টা করে তাহলে মাথায় পেইন হয়। ও অভ্র গাড়ি নিয়ে ছুটে চলে নিদ্রার হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে গাড়ি থামতেই হনহনিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। বড় বড় পা ফেলে হসপিটালের ভিতরে ঢুকে যায়, আর লিফটে উঠে 4 তলায় এসে পৌঁছায়। বের হয়ে নিদ্রার কেবিনের দিকে পা বাড়ায়। এক নার্স ওকে দেখে বলে, স্যার আপনি এখানে? নিদ্রার কাছে এসেছি। ম্যাডাম তো কেবিনে নাই। নার্সের কথা শুনে পা থেমে যায় অভ্রের ও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেবিনে নাই তাহলে কোথায়? ওর কি আজকে কোনো অপারেশন আছে? আমি তো কিছু জানি না। না ম্যাডাম তো হসপিটালে নাই। হোয়াট? হসপিটালের নাই মানে? আসলে স্যার আমি বলতে চাচ্ছি ম্যাডাম তো আজকে হসপিটালে আসেই নাই। হোয়াট? কি সব যা তা বলছেন? হসপিটালে আসে নাই তো কোথায় গিয়েছে?
ও তো আমার সাথেই বের হয়েছে। আপনি কি বলছেন? প্লিজ আমাকে উল্টা পাল্টা কথা বলবেন না। এমনিতেই আমার মাথাটা খুব গরম আছে, আপনি দয়া করে এখান থেকে যান। বলেই নার্সটাকে রেখেই নিদ্রার কেবিনে ঢুকে গেল। নিদ্রা আজকে ওর সাথেই হাসপাতালে আসার জন্য বের হয়েছে, আর এই নার্সটা কিনা বলছে আজও আসে নাই। এটা ইম্পসিবল। কেবিনে এসেও নিদ্রা দেখা মিলল না। আজকে সারাদিন কেবিনে কেউ বসেছে বলে মনে হচ্ছে না। সবাই একথাই বলল অভ্রকে আজ নিদ্রা হাসপাতালে আসে নাই। অভ্র অবাক ও চিন্তিত মুখে বেরিয়ে এলো। রোদের মধ্যে রাস্তায় দাঁড়ালো অভ্র। সামনে ওর গাড়ি দাঁড়িয়ে আছে, এক হাত গাড়ির উপর রেখে ভাবতে লাগল, নিদ্রা হাসপাতালে আসার নাম করে কোথায় যেতে পারে। কয়েকটা ফ্রেন্ডকে কল করল কিন্তু যায় নাই। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বসল। এখন কেবল 11টা বাজে, কাজ শেষ করে বাসায় ফিরলেই জানা যাবে। অভ্র আর হসপিটালে যায় না, সোজা বাসায় চলে আসে। এদিকে বর্ষা আজ অনেক দিন পর কলেজে এসেছে। তুর্য ওকে নামিয়ে দিয়ে গেছে। কলেজে গিয়ে মাঠে ওর সব বিচ্ছু বাহিনীকে বসে থাকতে দেখলে। ওরা সবাই ওর উপর রাগ করে আছে, ও জানে। থাকা স্বাভাবিক। বান্ধবী বিয়ে করে নিল, অথচ ওরা কেউ খবর অবধি পেল না। সব কটা ওর দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল, যেন ওকে খেয়ালই করেনি। বর্ষা গিয়ে চুপচাপ ওদের পাশে ঘাসের উপর বসে পড়ল। তোদের সবার কি খবর? বর্ষা কথাটা বলে সবার দিকে চাইল, কিন্তু কেউ ওর দিকে তাকালো না। নিজের মতো কথা বলে যাচ্ছে, ওকে পাত্তা দিচ্ছে না। বর্ষার এসব দেখে খুব খারাপ লাগল। তিশার হাত ধরে বলল, প্লিজ তুই অন্তত কথা বল। এমন করছিস কেন তোরা? তিশা হাত ছাড়িয়ে নিল। কেউ কি আমার সাথে কথা বলবি না? এতটা পর হয়ে গেলাম আমি তোদের। এবার কথা বলল একজন, বলল, তুই আমাদের আপন ছিলি সব সময়, কিন্তু আমরা ছিলাম না কখনো, তাই তো এত বড় কাজটা লুকিয়ে চুরিয়ে করলি। কিভাবে পারলি রে? দাওয়াত না দিতি বলতে তো পারতি। বললিই না আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ের কথা কিনা অন্য মানুষের মুখে শুনতে হয়। আমি তোদের অভিমানটা বুঝতে পারছি রে, কিন্তু আমি বিশ্বাস কর আমি এমনটা চাইনি। সব ঠিক থাকলে তোদের ঠিক জানাতাম, কিন্তু আমিই তো এই সবের জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে। ইচ্ছা থাকলেই উপায় হয়। তুই আমাদের আপন ভাবিস না, আমরা বুঝতে পেরেছি। এই সামান্য কারণে তোরা আমার সাথে এমন করছিস? আমি কি খুব খুশি মনে আনন্দ উল্লাস করে বিয়ে করেছি যে এমন করছিস? আমি যে কতটা কষ্টে আমি সেটা কেউ বুঝছে না, তোরাও বুঝছিস না। থাক, কথা বলা লাগবে না। আমার কষ্ট আমি একাই সহ্য করি, তোরা তোদের রাগ নিয়ে থাক। বাই। কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে, এতদিন পর ওদের সাথে দেখা আর ওরা এমন করল। কেউ আমাকে কেন বোঝে না? সব জায়গা থেকে খালি আমি কেন কষ্ট পাই কেন? চোখের কোণে জল চলে এলো। আমি উঠে দাঁড়াতেই তিশা আমার হাত চেপে ধরে আবার বসিয়ে দিল। আমার চোখে পানি দেখে সবাই অবাক হয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিজেরাই সরি বলতেই লাগল। আরে সরি, ইয়ার কাঁদছিল কেন?
আমরা শুধু অভিমান করে কথাগুলো বললাম। সত্যি কি তোর উপর রাগ করতে পারি? এটা জাস্ট মজা ছিল, প্লিজ কাঁদিস না। তিশা আমার হাত ধরে বলল, তোর আবার কি কষ্ট বলতো? সত্যি করে বলবি তোর জামাই কি পরকিয়া করে? তোকে মেনে নেয়নি? আচ্ছা, আমি তো শুনলাম তিনি নাকি নিজেই বিয়ের কথা বলেছিল, তাহলে এখন তোকে কষ্ট কেন দিচ্ছে সব শেয়ার কর। ওই পুলিশ ব্যাটা যদি কিছু করে থাকে বল, একদিন টাইট দিয়া দিমু আমরা, আমাগো কলিজারে কষ্ট দেওয়া বের করমু। ওদের এসব কথা শুনে হা হা করে হেসে উঠলাম। আমার হাসি থেকে ওরাও হাসল। সব দুঃখ ভুলে গেল যেন, কিন্তু ছুটির পরই আবার মনটা খারাপ হয়ে গেল। সবাই কথা বলতে বলতে বের হতেই তুর্যকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তুর্যকে দেখে বর্ষার হাসি মুখটা মলিন হয়ে গেল। তুর্য এগিয়ে এলো ফোন হাতে। বর্ষার বান্ধবীরা বর্ষাকে জিজ্ঞেস করল, এই কি আমাদের দুলাভাই? বর্ষা হ্যাঁ না কিছু বলল না। তুর্য নিজে থেকেই সবার সাথে কথা বলল আর নিজের পরিচয় দিল। তারপর সবার সামনেই বর্ষার হাত ধরে টেনে এগিয়ে গেল। বর্ষার আগে ঝামটা দিয়ে হাত ছাড়িয়ে নিজেই গাড়িতে উঠে বসল। বর্ষার ফ্রেন্ডরা হা করে তুর্যকে দেখছে। বর্ষার আর কথা না বললেও তুর্য সবার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বাই বলল, আমাদের দুলাভাই তো সেই হ্যান্ডসাম রে। তিশা বলল। সবাই বলল, হ্যাঁ রে বর্ষা, কপাল আছে বল। কিভাবে নিয়ে গেল? খুব ভালোবাসে বর্ষাকে বোধ হয়। অভ্র বাসায় এসে এক ঘুম দেয়। বাসায় এসেই ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সন্ধ্যায় বিছানা ছেড়ে উঠে যখন জানতে পারে নিদ্রা এখনো বাসায় ফিরেনি, তখন চিন্তিত হয়ে পড়ে। সারা দিন বাসায় ফিরেনি, তাহলে ও আছে কোথায়? হাসপাতালেও তো যায় নাই। সোফায় বসে ফোনে কল করে, কিন্তু নাম্বার বন্ধ। রাগে ফোনটাই আছাড়ে ফেলে অভ্র। ছুটে আসে অভ্র মা। আতঙ্কিত মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? পাগল হয়ে যাব আমি। জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কি হয়েছে বলবি তো? নিদ্রা এখনো বাড়ি ফিরেনি। হ্যাঁ, তুই তো বলেছিলি ফ্রেন্ডের বাড়ি গেছে। মিথ্যে বলেছিলাম। ও আজ হসপিটালে ও যায়নি। আমার পরিচিত কোনো ফ্রেন্ডের বাড়িতে ও যায়নি। তাহলে কোথায় গেছে? সেটাই তো বুঝতে পারতাছি না। আমি তো ভেবেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে, কিন্তু এখনো আসেনি। নিদ্রার কোনো বিপদ হলো না তো? চিন্তিত মুখে বলল অভ্রের মা। আমি কি করে বলবো আম্মু? আমি কি ওর সাথে ছিলাম? বারবার করে বলেছিলাম চাকরিটা ছেড়ে দে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনবে না। যেদিন বাসা থেকে বের হবে সেদিনই কিছু না কিছু ঘটে। আজ ও এখন কোথায় খুঁজব তুমিই বলো। অভ্রের ভাবি এসে বলে, কি মেয়ে বিয়ে করলা, খালি হারায় যায়। 2 দিন পর এক তামাশা। বয়ফ্রেন্ড সাথে থাকতে পারে। অভ্র আর ওর মা বিরক্ত মুখে তাকায় তার দিকে। তিনি থামার বদলে আরও কয়েকটা কথা বলে রান্নাঘরে চলে যায়। অভ্র বাবা এসেও এসব শুনে বিরক্ত হয়। বিয়ে দিয়েও শান্তি নাই, এত যন্ত্রণা। সে কি ছোট বাচ্চা, প্রতিদিন তাকে খোঁজে আনতে হবে? বিরক্ত মুখে নিজের রুমে চলে যায়। অভ্র নিজেই বাসা থেকে বের হয়।
সবাই বিরক্ত হলেও অভ্রকে নিদ্রাকে কে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে, না হলে ফোন বন্ধ করে রাখত না। সকালে আমি কেন যে এটা সিরিয়াসলি নিলাম না। এখন এই রাতের বেলা কোথায় খুঁজব? শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হয় অভ্র। না, আজকে এখানে কেউ নাই। নিদ্রা চাচা চাচি বলল। কি বলতেছ তুমি? নিদ্রা আমাদের এখানে আসেনি। তুমি তোমার বউ নিয়ে গেল, এখন আবার আমাদের এখানে এসে হাঙ্গামা করতেছ কেন? আমার বিশ্বাস আপনারই নিদ্রাকে আবার তুলে এনেছেন, না হলে আপনার ওই ছেলে কোথায় সে? সত্যি করে বলুন, কোথায় এখন? নিদ্রা আমার স্ত্রী। ওকে নিয়ে টানা হাচড়া করবেন না, আমি মেনে নেব না। এমন করলে আমি আপনাদের ও আপনার ছেলেকে পুলিশের হাতে দিব। কি কইলা তুমি? আমাদের পুলিশের কাছে দিবা? এত বড় সাহস তোমার? বের হয়ে যাও আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে এসে আমাদেরকেই হুমকি দিচ্ছ। নিজের বউ সামলে রাখতে পারো না, আবার আমাদের দোষারোপ করছ। আমাদের মাইয়া না পাইলে উল্টা আমরা তোমার নামে কেস করে দিমু। এই বাড়ি আপনাদের না মাথায় রাখবেন। নিজেরাই তো অন্যের বাসায় থাকেন, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হা হা হা, আপনি তাড়ানোর কে? আমি নিদ্রাকে না নিয়ে বাসা থেকে এক পাও নড়ব না বলে রাখছি। বলে অভ্র সোফায় বসে পড়ল। একটু আগে সারা বাড়ি তল্লাশি করে এসেছি, কিন্তু নিদ্রাকে খুঁজে পায়নি। ও নিশ্চিত এই লোকগুলো জানে নিদ্রা কোথায় আছে। তারা না জানলেও তার ছেলে অবশ্যই জানে। সে বাড়ি ফিরা না পর্যন্ত আমি বাসা থেকে বের হব না। নিদ্রার চাচা চাচি চেষ্টা করেও অভ্রকে এক চুল পরিজান নড়াতে পারল না। এদিকে নিজের ছেলেকে ফোন করে যাচ্ছেন। নিদ্রা তো সত্যিই তার ছেলের কাছে আছে, এটা তারা জানেন, কিন্তু সেটা অভ্রকে বলতে পারবে না। ছেলে তার নিদ্রার জন্য পাগল হয়ে গেছে। আমাদের কথা শুনলে তো। ফোন রিসিভ করছে না। দরজার কাছে দাঁড়িয়ে অভ্রকে দেখে যাচ্ছে। বর্ষাকে বাসায় নামিয়ে দিয়ে তুর্য কোথায় জানি চলে গেছে। বর্ষা ফ্রেশ হয়ে শুয়েছিল, বিকেলে উঠে একবার তুর্যের বাবার রুমে উকি মেরেছে। তিনি বিছানায় শুয়ে আছে। আর অদ্ভুত বিষয়, বর্ষাকে উকি মারতে তিনি দেখে ফেলেছে। বর্ষা চমকে উঠে চলে আসে, আবার ভাবে ধ্যাত উনি দেখলে তাতে কি হলো? উনি তো কথাই বলতে পারেন না। বর্ষা উল্টা ঘুরে বাসাটা ঘুরে ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে ছাদের দরজায় এসে থামে, ইয়া বড় একটা তালা ঝুলানো। বর্ষা উকি ঝুঁকি মেরে নিচে নেমে আসে। শান্তার দেখা মিলে। বউমণি কই গেছিলেন? কোথাও না, এমনি হাঁটছিলাম। আচ্ছা, তোমার কাছে কি ছাদের চাবি আছে? না তো বউমণি। ছাদে কি তুমি গেছিলা আসার পর? না তো, একবার স্যারের কাছে চাইলাম, বলছে ওখানে যাওয়ার দরকার নাই। ওহ, বউমনি, আপনার আর স্যারের কি প্রেমের বিয়ে? বর্ষা বাগানের দিকে যাচ্ছিল। পেছনে পেছনে শান্তাও এলো, তার প্রশ্নটা করল। ওর কথা শুনে আমি ওর দিকে তাকালাম। কেন, তোমার এমনটা মনে হলো কেন? জানি না বউমণি, কিন্তু আমার তাই মনে হয়। স্যার আপনারে কত ভালোবাসে। আবার দুজনেই কি সুন্দর দেখতে, একদম পারফেক্ট জুটি।
তাই মনে হয় আপনাদের সম্পর্ক করে বিয়ে। তোমার ধারণা একদমই ভুল শান্তা। উনি আমাকে একটুও ভালোবাসে না। আর না আমাদের সম্পর্ক ছিল আগে। উনার সাথে আমার শত্রু। বলতে গিয়ে থেমে গেল বর্ষা। শান্তা ওর দিকে তাকিয়ে আছে। না মানে বলছিলাম যে আমাদের আগের চেনা পরিচিত ছিল না। উনাকে আমার বাপি পছন্দ করে তাই বিয়েটা হয়েছে। ও। বর্ষা হাঁটতে হাঁটতে একপাশে এসে দাঁড়াল। ওর পাশে শান্তাও আছে। ওর সাথে কথা বলছে। হঠাৎ শান্তা লক্ষ্য করল দূর থেকে তুর্য ওকে ইশারা করে ভেতরে যেতে বলছে। শান্তা তা দেখে আর কোনো দিক না তাকিয়ে চলে গেল। তুর্য শব্দহীন পায়ে হেঁটে বর্ষার পেছনে গিয়ে দাঁড়ায়। আর দুহাতে জাপটে ধরে পেছনে থেকে। বর্ষা আচমকা কারো স্পর্শ পেয়ে লাফিয়ে উঠে। কেঁপে উঠে ও। শুরু করে দেয় ধস্তাধস্তি করা ছাড়া পেতে। তুর্য বর্ষার কাঁধে থুতনি রেখে বলে, আরে এমন করছো কেন? তোমার হাজবেন্ড তোমাকে জড়িয়ে ধরেছে, শান্ত থাকো। স্পর্শ পেয়েই বর্ষা তুর্যকে চিনতে পেরেছে। ওর কথা শুনে রেগে বলল, ছাড়ুন আমাকে। আপনার মতন নির্লজ্জ বেহায়া লোক আমি জীবনে দেখিনি। এতবার বলার পরও আপনি আবার আমাকে টাচ করছেন। আমি যদি নির্লজ্জ না হয়ে তোমার মতো হয়, তাহলে আর এ জীবনে আমার বাবা ডাক শোনা হবে না। তাই আমাকে তো নির্লজ্জ হতেই হবে। প্রত্যেকটা পুরুষই তার বউয়ের কাছে নির্লজ্জ হয়ে থাকে, বুঝেছ বর্ষামণি? বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না। 10 মিনিট এর মতো ধরেই থাকল। বর্ষা ওর হাতে চিমটি কেটে দিয়েছে, তাও ছাড়েনি। ফট করেই ছেড়ে দিল বর্ষাকে। বর্ষা ছিটকে দূরে সরে দাঁড়াল। আর রেগে তাকালো তুর্য এর মুখের দিকে। তোমার হাতের নখ আগে আমার কাটতে হবে, বলেই হাতের চিমটি দেওয়া স্থানে ঠলতে লাগল। বর্ষার রাগী দৃষ্টি তুর্য সেসব তোয়াক্কা না করে হেলেদুলে হেঁটে বাসায় ভেতরে ঢুকে গেল। বর্ষা ওড়না শক্ত করে চেপে ধরে ভাবছে যদি তুর্যকে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে পারতাম। হাত মুষ্টিবদ্ধ করে ভাবছে আমার ঘুষিতে ওই শক্তিশালী খাম্বার কিছু হবে না, উল্টা আমার হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কমিশনারের মেয়ের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তুর্য। বিছানায় বসে আছে বর্ষা। ওর হাতে ফোন, যেটা তুর্যকে দেখিয়ে হাতে নিয়ে বসেছে। কিন্তু ওর নজর তুর্য এর উপর। একটু পর পর আর চোখে তুর্য এর দিকে তাকাচ্ছে। তুর্য কালো শার্ট, কালো প্যান্ট, কালো কোট পরেছে। চুল ঠিক করছে, পারফিউম দিচ্ছে। একদম নায়ক সেজেছে। বর্ষা বুঝতে পারছে না এত সেজে গুজে যাচ্ছে কোথায় এই রাতের বেলা। বিকেলে ওকে বিরক্ত করেই তুর্য বাসার ভেতরে এসেছে। বর্ষা সন্ধ্যা নাগাদ রুমে এসেছে। তখন তুর্য ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিল। ঘুম থেকে উঠে ওর দিকে তাকিয়ে একটা কথাই বলেছে, রেডি হয়ে নাও। তুর্য এর কথা শুনে বর্ষা বলে, রেডি হয়ে নেব মানে কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আমি আপনার মতো লোকের সাথে কোথাও যেতে রাজি নয়।
আপনি একাই যান, আমি কোথাও যেতে পারবো না, আর আমাকে জোর করতে আসবেন না, বলেই ফোন নিয়ে টিপতে লাগলো বর্ষা। তুর্য ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে ড্রেস বের করে রেডি হতে শুরু করে দিয়েছে। 1 ঘন্টা যাবৎ আয়নার সামনে দাঁড়িয়ে এটা ওটা মাখছে। আমি যে এত সাজগোজ করি আমিও বোধহয় ওনার মতো এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকি না। বর্ষা ওর কাণ্ঠ কারখানা দেখছে খালি। রাগে শরীর জ্বলে যাচ্ছে। ভাব, এই ভাব, সৌন্দর্য দেখিয়ে যে কত মেয়ের জীবন সর্বনাশ ডেকে এনেছে আল্লাহ জানে। আমার মতো কত মেয়েকে যে। বর্ষার ভাবনা থেমে গেল হাতের স্পর্শে। তুর্য এর সামনে দাঁড়িয়ে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হাত শক্ত করে ধরেছে। ও কিছু বলার আগেই টেনে বিছানা থেকে নামিয়ে নিল টেনে। আর হাতের মুঠোয় থাকা অ্যাশ কালারের শাড়িটা বর্ষার হাতে দিয়ে বলল, আধা ঘন্টা সময় দিলাম, তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নাও। আর যদি না হও রেডি, যেভাবে আছে এভাবেই তুলে নিয়ে যাব। আমাকে তো চেনো, আমি যখন নিয়ে যাব বলেছি নিয়ে যাবি। তাই যদি এভাবে যেতে না চাও তাড়াতাড়ি রেডি হও। বলেই হনহন করে রুমের বাইরে চলে গেল। বর্ষা শাড়িটা ছুঁড়ে মারল ফ্লোরে। ডান হাত টেনে ধরেছিল তুর্য। বর্ষা হাতের দিকে তাকিয়ে দেখল হাতটা লাল হয়ে গেছে, ব্যথাও করছে। ওর চোখে জল চিকচিক করছে, ওইভাবে আবার শক্ত হয়ে বসে পড়ল বর্ষা। পরবে না শাড়িও। লোকটা পেয়েছে কি পুতুলের মতো আমাকে নাচাবে নিজের ইচ্ছা মতো। আমি বর্ষা নাচব না উনার কথায়। যাব না বলেছি, যাব না। দেখি উনি আমাকে কিভাবে নিয়ে যায়। সব সময় জোরজবরদস্তি না করলে উনার পেটের ভাত হজম হয় না। এত নিকৃষ্ট আর খারাপ লোক দুনিয়াতে বোধহয় দুটো নেই। এই লোকটাকে কিনা আমার ভাগ্যে জুটতে হল। আধা ঘন্টা পর তুর্য রুমে ঢুকে দেখে বর্ষা ফ্লোরে শাড়ি ফেলে রেখেছে আর শক্ত হয়ে বসে আছে বিছানায়। ওর চোখের কোণে জল। সেদিকে তোয়াক্কা করল না তুর্য। ওর রাগ মাথায় উঠে গেল বর্ষা এখনো রেডি হয়নি তা দেখে। তুর্য বড় বড় পা ফেলে এগিয়ে এলো বর্ষার দিকে আর হুঙ্কার দিয়ে উঠল, আমার ভালো কথা তোমার ভালো লাগে না তাই না? ওকে, নো প্রবলেম বর্ষা মনি, তোমাকে কিভাবে সাইজ করতে হয় আমার জানা আছে। বলেই বর্ষার বাহু ধরে দাঁড় করিয়ে দিল তুর্য। বর্ষা ধাক্কা দিয়ে সরিয়ে দিল তুর্যকে আর বলল, বিয়ে করে আপনার বাড়িতে এনে আমাকে টর্চার করছেন, আমি মুখ বুঝে সহ্য করছি। এখন জোর করে আমাকে নেওয়ার চেষ্টা করবেন না, ভালো হবে না কিন্তু। আপনার যেখানে খুশি একা চলে যান, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি যেহেতু বলেছি যেতে হবে, তাহলে তো তোমাকে যেতেই হবেই, সেটা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। বলতে বলতেই বর্ষার ওড়না টেনে ছুঁড়ে মারল। জামায় হাত দিতে যাবে বর্ষা ছিটকে দূরে সরে যায়। দুহাত বুকের উপর রেখে কেঁদে উঠে, আচ্ছা আমি রেডি হচ্ছি, আপনি বাইরে যান প্লিজ। অসম্ভব, আমি কোথাও যাব না। রেডি হলে আমার সামনে হও। আর না হলে আমি তোমাকে জোর করে শাড়ি পরাবো।
তখন চলে গিয়েছিলাম, সময়টা কাজে লাগাওনি। আমার টাইম লস করছো, তাড়াতাড়ি করো। এটা কি বলছেন আমি আপনার সামনে চেঞ্জ করব? অসম্ভব, প্লিজ দয়া করে আপনি বের হন। আমি এবার আর জেদ করব না, সত্যি রেডি হব। নো এক্সকিউজ, তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমি হাত চালাতে বাধ্য হব। বর্ষা অসহায় মুখে তাকিয়ে আছে। তুর্য দীর্ঘ শ্বাস ফেলে পেছনে ঘুরে দাঁড়ালো আর বলল, ওকে, অন্যদিকে তাকিয়েছি। এবার করো, তোমার দিকে আমি তাকাচ্ছি না। আপ বেশি কথা বললে কিন্তু ঘুরতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। অনলি 10 মিনিটস দিলাম, এর মধ্যে কাজ শেষ করবা। বর্ষা আর কথা বাড়ালো না। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল আর পেটিকোট ব্লাউজ পরে সে শাড়ি পরতে লাগল। তাড়াতাড়িতে, ও এখন কুচি তুলতে পারছো নাকি এক মুশকিল। তুর্য ঘড়ির দিকে তাকিয়ে আছে। 10 মিনিট হতে পেছনে ঘুরে গেল। বর্ষা আঁচল বুকে দিয়ে কুচি তোলার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে এসে কুচিটা খুলে গেল। ও ব্যর্থ হয়ে আবার তোলার চেষ্টা করছে। বেখেয়ালিতে ওর আঁচলটা পড়ে গেল। তুর্য চমকে উঠল। ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলল, ইডিয়েট, আঁচল ঠিক করো। একটা শাড়ি পরতে পারো না ঠিকমতো, যত সব। তুর্য এর আওয়াজ পেয়ে বর্ষার বুক ধক করে উঠল। তাড়াতাড়ি কুচি ফেলে আঁচল টেনে নিল আর বলল, আমি ঠিকভাবে পড়তে পারছি না, এখন কি করব? তুর্য রাগী চোখে তাকালো বর্ষার দিকে। বর্ষার অসহায় মুখ দেখে আর কিছু বলল না। এগিয়ে আসতে লাগল আর নিজেই কুচি তুলতে লাগল। বর্ষা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তুর্য কাছে আসাতে ওর গলায় সমস্ত কথা আটকে গেছে। হৃদস্পন্দন বেড়ে গেছে। হাত পা কাঁপছে। তুর্য কুচি করে ওর হাতে দিয়ে সরে দাঁড়ালো। বর্ষা তাড়াতাড়ি তা গুজে নিল। গাড়ি থেকে নামতেই একটা বিশাল বড় বাড়ি চোখে পড়ল বর্ষার। ও তাকিয়ে আছে বাড়িটার দিকে। তুর্য এসে ওর হাত ধরল শক্ত করে, তারপর হাঁটতে লাগল ভেতরের দিকে। না চাইতেও এই খবিশটার সাথে বর্ষার পা মেলাতে লাগল। যত ভেতরে যাচ্ছে মানুষের আনাগোনা বাড়ছে। গাড়ি থেকে নামতেই বুঝতে পেরেছে বর্ষা এটা বার্থডে পার্টি। তাই আর তুর্যকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়েনি। বর্ষা চুপচাপ তুর্য এর সাথে হাঁটছে। এত মাঝে কতজনের সাথে যে কথা বলেছে তুর্য হিসেব নাই। বর্ষা শুধু তাকিয়ে দেখছে। সবাই কথা বলার মাঝেই বর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছে কেউ। তুর্য শান্ত ভঙ্গিতে বলেছে, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু বর্ষা একজনের সাথেও কথা বলেনি। মুখে কুলু পেতেছিল। সবাই ভাবি বলে কেমন আছেন জিজ্ঞেস করেছে। বর্ষা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তুর্য তখন নিজেই কিছু বলে ম্যানেজ করেছে। আর কঠিন চোখে বর্ষার দিকে তাকিয়েছে। অনেকে আবার বর্ষাকে চিনে, যারা ওদের বৌভাতে ছিল তারা দেখেই ভাবি বলে মুখে ফেনা তুলেছে, কিন্তু বর্ষা নির্বিকারভাবে ছিল, কথা আজ বলবে না বলে পণ করেছে যেন। আলতাফ মাহমুদের সাথে অনেকক্ষণ কথা বলল তুর্য। তার মেয়ের বার্থডে পার্টি। তার মেয়ে জেসির দিকে তাকিয়ে আছে বর্ষা।
মেয়েটা পুতুলের মতো সুন্দরী। সাদা গাউন পরেছে, দেখতে ঠিক শুভ্র পরী লাগছে। মুখে নজর কাড়া হাসি। বন্ধু বান্ধবীদের সাথে হাসাহাসি করছে। বর্ষা হা করে মেয়েটার সৌন্দর্য দেখছিল, কিন্তু তা ব্যাঘাত ঘটায় একটা স্পর্শ। লাফিয়ে উঠে দেখে তুর্য ওর কোমর চেপে ধরেছে। বর্ষা চোখ বড় করে বলি, এখানে আবার আপনার অসভ্যতামি শুরু করে দিলেন? সরুন, আমার থেকে দূরে থাকুন। তুর্য জেসির বাবার সাথে কথা বলছিল। বর্ষা সুযোগ বুঝে হাত ছাড়িয়ে একটু সরে দাঁড়িয়েছিল। আর জেসি কে দেখছিল। তখন এসব ঘটল। তুর্য ছাড়ল না, ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কাকে দেখছিলে বর্ষামণি? এত মানুষের মধ্যে ও আপনি এমন বেহায়াপনা বাদ দিবেন না? নো, আমার বউ, তাই আমার যা ইচ্ছা তাই করব। তুমি এমন গভীরভাবে কাকে দেখছিলে জেসিকে? তুর্য এর হাত কোমর থেকে সরিয়ে দিল বর্ষা। তারপর রাগী চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, খবিশ। কত সুন্দর দেখছেন, একদম পুতুলের মতো। বলেই বর্ষার জেসির দিকে তাকাল। তুর্য ওর দিকে এগিয়ে এলো। এবার আর স্পর্শ করল না। এই মেয়ে আমাকে বিয়ে করার থ্রেট দিয়েছিল জানো? বর্ষা চমকে তাকালো তুর্য এর দিকে। তারপর তাচ্ছিল্য করে বলল, আপনার এই মিথ্যে কথা আমি বিশ্বাস করব অসম্ভব। দেশের সব মেয়ে আপনার জন্য পাগল, এটাই তো বুঝাতে চান সব সময়। বুঝানোর কি আছে? যা সত্যি তাই বললাম। আমার এত নিজেকে নিয়ে বানিয়ে বলার দরকার হয় না। এই মাত্র বললেন, এখন আবার ভাব নিচ্ছেন আসলে আপনি। চুপ, দেখো কে আসছে। বলেই সামনে তাকাতে বলল। বর্ষা সামনে তাকিয়ে দেখে জেসি ওদের কাছে আসছে। এসেই তুর্য এর দিকে তাকিয়ে হাসল আর বলল, হাই আদিল, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। জেসি বর্ষার দিকে তাকিয়ে বলল, শি। জেসির কথা শেষ হওয়ার আগেই তুর্য বলল, আমার একমাত্র বউ। জেসি এতক্ষণ তুর্য এর দিকেই তাকিয়েছিল। এখন পূর্ণ দৃষ্টিতে বর্ষার দিকে তাকাল। বর্ষাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তারপর তুর্য চোখের দিকে তাকিয়ে বলল, তোমার পাশে একদম মানাচ্ছে না। তোমার পাশে আমার মতো কাউকেই মানায়। এই মেয়েকে তুমি কি দেখে পছন্দ করলে আদিল? গায়ের রং ও ফর্সা না। এই মেয়ের জন্য তুমি আমাকে ছাড়লে। জ্বলন্ত চোখে বর্ষা তাকিয়ে আছে জেসির দিকে। অগ্নিমূর্তি ধারণ করে একবার তুর্য এর দিকে তাকাল। রাগে ওর গা জ্বলে যাচ্ছে। এত বড় অপমান করল এই শাকচুন্নি মেয়েটা আমাকে। এতক্ষণ এই জেসিকে নিয়ে যত ভাবনা ছিল নিমিষেই সব চূর্ণ ভিন্ন হয়ে গেল। তুর্য আর জেসি কি যেন কথা বলছে। বর্ষা সেসব কানেও নিচ্ছে না। ওর কান দিয়ে তো গরম ধোঁয়া বের হচ্ছে। ওকে গায়ের রং নিয়ে খোঁটা দিল মেয়েটা। এত বড় সাহস! কখনো এই গায়ের রং নিয়ে ওকে অপমান করেনি কেউ। ওল্টা সবাই ওর গায়ের রংটি পছন্দ করে। ওকে কখনো কেউ কালো বলেনি। ফর্সা না বললেও কখনো কেউ কালো বলতে পারে না। আমি অতটাও কালো না, উজ্জ্বল ফর্সা শ্যামলা আমার গায়ের রং। আমি এতেই হ্যাপি।
কিন্তু এই মেয়ে আমাকে কি বলল, আমাকে তুর্য এর সাথে মানায়নি। কাগজের মতো ফর্সা না, তাই এইভাবে অপমান। তুর্য এর ধরে রাখা হাতের দিকে তাকালো বর্ষা। তুর্য আমার থেকে অনেক বেশি ফর্সা। ধবধবে ফর্সা হাতের সামনে আমার হাত কালোই লাগছে। বর্ষা তাও আফসোস করছে না। কিন্তু এই মেয়ের বলার জন্য বর্ষার রাগ আকাশ উঠে গেছে। বর্ষা কটমট করে মাথা উঁচু করল। জেসি চলে যাচ্ছে। বর্ষা ওর দিকে তাকিয়ে থেকে বলল, শাকচুন্নি, পেতনি। একটু জোরেই বলেছে কথাটা বর্ষা। তাই তুর্য সহ আশেপাশের অনেকে কথাটা শুনেছে আর চোরা চোখে বর্ষার দিকে তাকিয়েছে। বর্ষা সবাইকে তাকাতে দেখে থতমত খেয়ে চুপ করে গেল। এই বাসায় আর একটা খাবারও খেল না। যেখানে ওকে অপমান করেছে সেখানকার কিছু মুখে তুলবে না ও। তুর্য ও জোর করল না। দেখ তুর্য, তোর সাথে আমার দ্বন্দ্ব কাজের সূত্রে। তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে ঝামেলা করতে পারিস না। চলে যা তুই। আমাকে আমার কাজ করতে দে। ও আমার ভালোবাসা। ওকে পেতে যা করতে হয় আমি করব। এই ব্যাপারে তুই নাক গলাতে পারিস না। আমি বুঝতে পারছি না তুই কেন আমাকে বাধা দিচ্ছিস। এখানে ওর ওই সোকোল্ড হাজবেন্ড থাকলে মানা যেত, কিন্তু ও তো আমার হাতেই বন্দি, ওর তো আসা সম্ভব না। তুই কেন এসেছিস বল। নিদুর সাথে তোর কি সম্পর্ক বল। তুর্য ওর কথার উত্তর না দিয়ে বলল, ঝামেলা না করে দুজনকেই ছেড়ে দে। আমি তোর সাথে এখন লড়তে চাইছি না। তুই নিজেকে কি মনে করিস আমি তোকে ভয় পাই? তুই বলবি আর আমি তোকে ভয় পেয়ে ছেড়ে দিব? ওদের ইম্পসিবল। জান থাকতে এখানে থেকে ওদের নিতে পারবি না। আর না তুই বেঁচে ফিরতে পারবি। বাঁচতে চাইলে চলে যা, না হলে আমার হাতে তোকে মরতে হবে। তাই তাহলে আয়, মার আমাকে। তোর কথা শুনে আমি তো খুব ভয় পাইছি, দেখ আমি কাঁপতাছি। টিটকারি মেরে হাসতে লাগলো তুর্য। আরিয়ান রেগে তুর্য এর বুকে লাথি মেরে বসল। তুর্য ছিটকে পড়ল। আরিয়ান চিৎকার করে উঠল, আজ তোকে আমি দেখাবো আরিয়ানের সাথে লাগতে আসার ফল কি হয়। আমার ভালোবাসা কেড়ে নিতে এসে কতটা ভুল করেছিস আজ বুঝতে পারবি। বলেই এগিয়ে এসে আরেকটা লাথি মারল। তুর্য হাত উঠানোর সময় পাচ্ছে না, কারণ ওকে ধরে রেখেছে আরিয়ানের লোকরা। তুর্য এর লোকরা ভেতরে আসতে পারিনি, ওদের বাইরেই আটকে রেখেছে। মুখ আজ দেখেই ছাড়ব আমি তোর। আজ এখানে এসে কত বড় ভুল করেছিস হাড়ে হাড়ে টের পাবি তুই। বলেই মুখের দিকে হাত বাড়াবে তুর্য এবার আরিয়ানকে ঘুষি মেরে বসল। আরিয়ান আর্তনাদ করে উঠল। আরিয়ানের লোকগুলো তুর্য এর উপর ঝাঁপিয়ে পড়ল। একজন যতই শক্তিশালী হোক না কেন এত জনের সাথে পেরে উঠে না। তুর্য ও হাঁপিয়ে উঠেছে। তখন দরজা ভেঙে শাওন ও পেছনে আরো কয়েকজন ঢুকে আর সবাই দক্ষ হাতে লড়তে লাগে। শাওন গিয়ে আরিয়ানকে ইচ্ছেমতো ঘুষি মারছে। তুর্য নিদ্রা ও অভ্রকে খুঁজতে লেগে পড়ে। একটা দরজার কাছে এসে লাথি মেরে দরজা ভেঙে ভেতরে এসে হাত পা বাঁধা অবস্থায় অভ্রকে দেখে শরীরে মারের দাগ। তুর্য অভ্রকে ছাড়াতে যেতে আরিয়ান এসে ওকে পেছনে থেকে আঘাত করে।
অভ্র বোকা চোখে দুজনের মারামারি দেখছে। তুর্য, আরিয়ান ও অভ্র 6 আকার র আকার, আর কেউ নাই এই রুমে। আরিয়ান চাকু বের করে তুর্য এর পেটে লম্বা টেনে আঘাত করে। তুর্যের পেট থেকে গোলগোল করে রক্ত বের হচ্ছে। আরিয়ান এই সুযোগে তুর্য এর কাছে গিয়ে ওর মাস্ক টেনে সরিয়ে দেয়, আর তুর্যকে দেখে অভ্র ও আরিয়ান দুজনেই থমকে যায়। আরিয়ান কিটকিট করে হেসে উঠে বলল, ও মাই গড, এ তো দেখছি আইনের কর্মকর্তা। একদিকে সত্যবাদী অফিসার, আরেকদিকে সন্ত্রাসী। তুই তো ভালো খেলোয়াড় রে। বলেই কঠিন মুখ করে তুর্য এর আঘাত করা জায়গায় আঘাত করে। শাওন এসে এসব দেখে ব্রো বলে চিৎকার করে উঠল। তুর্য মাস্ক আবার পরে আরিয়ানের নাক বরাবর ঘুষি মারে। আরিয়ান দেয়ালে জোরে বাড়ি খায়, আর চোখ মুখ অন্ধকার হয়ে আসে আরিয়ানের। জ্ঞান হারানোর আগে তুর্যকে একটা কথা বলে, নিদুর সাথে তোর কি সম্পর্ক? কেন ওকে বাঁচালি আমার হাত থেকে? কি স্বার্থ এতে তোর? তুর্য আরেকটা আঘাত করে ওর মাথায়, ও ঠলে পড়ে ফ্লোরে। তুর্য ও পেটের আঘাতে নিস্তেজ হয়ে শরীরের ভার ছেড়ে দের। শাওন ওকে জাপটে ধরে। তুর্য ও জ্ঞান হারিয়ে ফেলে। নিদ্রা আর অভ্র নিখোঁজ হওয়ার নিয়ে থানায় জিডি করেছে অভ্র বাবা মা। এটা জানতে পেরেই তুর্য যা বুঝার বুঝে গেছে। তারপরই বেরিয়েছিল। শাওন তুর্যকে নিয়ে তুর্য এর আরেক বাসায় চলে আসে, আর ডাক্তারকে রাস্তায় থাকতেই কল করেছিল, তাই তিনি চলে এসেছে। অভ্র ও নিদ্রাকে ওদের লোক বাসায় পৌঁছে দিবে বলে। আরিয়ানের লোক আহত নিদ্রাকে একটা রুম বন্ধ করে রেখেছিল। নিদ্রা অভ্রকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ওঠে। অভ্র শরীরে অনেক আঘাত ওই আরিয়ান করেছে, তাই নিদ্রা এমন শক্ত করে জড়িয়ে ধরাতে আর্তনাদ করে উঠে। নিদ্রার চোখের পার কালো হয়ে গেছে 2 দিনে। কি হয়েছে তোর? নিদ্রা অভ্রকে ছেড়ে বলে। আগে বাসায় চল, পরে এসব জিজ্ঞেস করিস। বলেই বেরিয়ে আসে এই নরক থেকে। এদিকে বর্ষা গুটি গুটি পায়ে তুর্য এর বাবার রুমে উকি দিচ্ছে। আজ কি মনে করে যেন ভেতরে গেল। লোকটার জন্য মায়া হল। 2 মিনিট থেকেই চলে এসেছে। কেমন জানি অস্থির লাগছে ওর, কোথাও এক দণ্ড দাঁড়িয়ে শান্তি পাচ্ছে না। সারা বাসা টয়টি করে ঘুরে রান্নাঘরে এসে ঢুকল। শান্তা রান্না করছে। সারাটা বাসা কেমন ফাঁকা, কেউ নাই যেন। কেবল 9টা বাজে। খাবারও খেতে ইচ্ছে করছে না। রুমে এসে বই খুলে বসল। কিন্তু পড়তেই ভাল লাগে না। ফোন হাতে নিল, বাপি কল করে দুজনের সাথে কথা বলে নিল। এখন খিদে লাগছে, খাবার খেতে টেবিলে এসে বসল। রান্নাঘরে থেকে ফিসফিস করে কথার আওয়াজ আসছে। খাওয়া রেখে গিয়ে দেখল কাছের মেয়ে শান্তা। আমাকে দেখে ভয় পেয়ে গেল আর বলল, বউমনি কিছু লাগবো? আমারে ডাকতেন, কষ্ট করতে গেলেন কেন? বর্ষা ওর ভয় পাওয়া চেহারা দেখে সন্দেহ করল আরো বেশি। কিছু জিজ্ঞেস করতে গিয়ে ও করল না। চলে এলো। 11টা বেজে গেছে। বই রেখে বিছানায় শুয়ে ভাবছে তুর্য এখনো আজ আসছে না কেন। প্রতিদিন তো চলে আসে। ভেবে নিজেই চমকালো। ওই নিষ্ঠুর লোকটার কথা আমি ভাবলাম কেন?
চিমনি আসলে আসুক না আসলে না আসুক আমার কি। উনি এখনো আসেনি, আমার ই তো ভালো। প্রতিদিন জোর করে জড়িয়ে ধরে ঘুমানো, কিস করা, এসব থেকে আমি নিস্তার পেলাম। মনকে এসব বলে বর্ষা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু হায় কপাল, ঘুম আসছে না। সারা বিছানায় গড়াগড়ি খেয়েও ঘুম চোখে আনতে পারল না। কেমন জানি খালি খালি লাগছে, ঘুম আসছে না। বিরক্ত হয়ে উঠে বসল বর্ষা, যাকে সবচেয়ে ঘৃণা করে, যার কাছে থাকলে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে হয়, এখন কিনা তার অনুপস্থিতিতে তাকে তীব্র মিস করছে। ছি, নিজের উপর রাগ হচ্ছে। তুর্য এর বুকে ঘুমাতে ঘুমাতে বদ অভ্যাস হয়ে গেছে দেখছি। নিজেকে কঠিনভাবে বকে শুয়ে পড়ল। তাও ঘুম হলো, সারা রাত জেগে পার করতে হলো। সকালের দিকে ঘুমিয়েছিল। সকালে উঠে তুর্যকে আশেপাশে খুঁজতে লাগল। না পেয়ে ফ্রেশ হয়ে এলো। তুর্যকে মিস করলেও পাত্তা দিল না। 2 দিন তুর্য বাসায় এলো না। না চাইতেও বর্ষা ওই নিষ্ঠুর পাষাণ লোকটাকে মিস করেছে। আবার সাথে সাথে মনকে ধমক দিয়ে বলেছে, ছি বর্ষা, ওই লোকটাকে তুই মিস করছিস কি করে, যার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে? তাকে কেন মিস করছিস? তার কিছু হলে তোর কি কিছু না? তোর লোকটা মরে গেলে তো তুই বেঁচে যাবি। তুর্য এর মরার কথা ভাবতেই বুকটা ধুক করে উঠল ওর। আমি বোধহয় একমাত্র স্ত্রী যে নিজের স্বামীর মৃত্যু কামনা করলাম। যতই খারাপ হোক তার মৃত্যু আমি চাইতে পারি না। নিজেকে বকে আবার তুর্য এর সুস্থতা কামনা করল বর্ষা। যে মানুষটার থেকে দূরে থাকতে চেয়ে আজ মানুষটা 2 দিন চোখের আড়াল হতেই বর্ষা তার জন্য ছটফট করছে। তুর্য বাসায় এলো 2 দিন পর রাতে। বর্ষা বই খুলে তখন উদাস হয়ে তুর্য এর কথাই ভাবছিল। ধ্যান ভঙ্গ হল ঘাড়ে কারো কোমল স্পর্শ পেয়ে। ভয় পেয়ে যায় বর্ষা, চিৎকার করতে যাব কিন্তু পরিচিত একটা কণ্ঠস্বর শুনে চুপ করে যায় বর্ষা। বর্ষা মণি। তুর্য এর কথা শুনে কেঁপে উঠে বর্ষা। বর্ষা তড়িৎ গতিতে পেছনে ফিরে তুর্য এর দিকে তাকায় আর ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, আপনি 2 দিন বাসায় আসেননি কেন? কোথায় ছিলেন? জানেন আমি কত চিন্তা করেছি। উত্তেজিত হয়ে কি থেকে কি বলে দিয়েছে বর্ষা নিজেও জানে না। তুর্য বর্ষার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষা ওর জন্য চিন্তা করেছে ভাবা যায়। কানে ভুল শুনল না তো। তারপর কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তুর্য বর্ষার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, আমার বউ আমার জন্য চিন্তা করছে। এটা আমি কি শুনলাম বর্ষামনি? কানে ভুল শুনলাম না তো? বর্ষা কথা বলে নিজেই চমকে উঠেছে। উত্তেজিত হয়ে কিট বলে ফেলল, আল্লাহ ছাড়ুন আমাকে, অসভ্য বাজে লোক। বর্ষা মনি কি এই অসভ্য বাজে লোকটার প্রেমে পড়ে গেল নাকি? ভালোবেসে ফেললে এখন কি হবে? বলতে বলতে বর্ষার কানে চুল গুজে দিল। বর্ষা ধাক্কা দিয়ে তুর্যকে সরিয়ে নিল নিজের থেকে আর বলল, আমি আপনাকে ভালোবাসবো অসম্ভব। একটু চিন্তা করেছি, সেটা ভালোবাসা ভেবে ভুল করবে না। মানুষ হিসেবে চিন্তা করেছি, এছাড়া আপনার কিছু হলে আমার কিছু যায় আসে না। আপনি মরে গেলেও আমার চোখ থেকে জল বের হবে না, উল্টা আমি খুশি হব।
আপনার মতো চরিত্রহীন লম্পট লোকের জন্য আমি চিন্তাও করব না আর কখনো। রাগে গজগজ করতে করতে বর্ষা বেরিয়ে এলো রুম থেকে। আর তুর্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বুকে ব্যথা করছে ওর। বর্ষা বুকে ধাক্কা দিয়েছে, তাই আঘাত পাওয়া স্থানে আবার আঘাত পেয়েছে তুর্য। কিন্তু তার থেকেও বেশি আঘাত করেছে বর্ষার কথায়। শার্ট খুলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেল ব্যান্ডেজের ভিতরে থেকে ব্লিডিং হচ্ছে। দরজার আড়ালে থেকে বর্ষা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখল। চলবে।